কিংসু 2.0। নমস্কার সবাইকে। আজকে 5 নম্বর এপিসোড শুরু হতে চলেছে। আজকের ঘটনা খুবই ভয়াবহ এবং গায়ে কাটা দিতে চলেছে। আজকে আমাদের ঘটনা পাঠিয়েছেন দক্ষিণ দিনাজপুর থেকে পাটুলি গ্রামের বাসিন্দা স্বস্তিকা বিশ্বাস। যেমনভাবে লিখেছেন ওইরকমভাবেই পড়ে শোনাচ্ছি। দাদা, আমি দক্ষিণ দিনাজপুরে পাটুলি গ্রামে থাকি। ঘটনাটি ঘটেছিল আমার নিজের সাথে। আমি পেশায় একজন নার্স। তখন রাত 10টা বাজে প্রায়। মেন্টাল হসপিটালের রুমে আমার ডিউটি পড়েছিল 11 নম্বর রুমে। হেঁটে হেঁটে আমি রুম নম্বর 11 দিকে যাই। 11 নম্বর রুমে দরজাটা নিঃশব্দে খুললাম। ভেতরে বসেছিল এক 27 বছরের যুবতী মেয়ে। আমি দেখতে পাচ্ছি যে মেয়েটা দেওয়ালকে দেখে ফিস ফিস কিছু একটা বলছে। এটা দেখে আমি একটু অবাক হয়েছি। আমি ভাবছি ভেতরে ঢুকবো কি না। এমনিতেই এই মেন্টাল হসপিটালে অনেকজনই এমন পেশেন্ট ছিল আশ্চর্য এবং অদ্ভুত টাইপের। আর মানসিক সমস্যার রোগী এইরকম আচরণ করা খুবই সাধারণ ব্যাপার। যেহেতু আমি একজন নার্স, এটা আমার রোজের ডিউটি। কিন্তু এই হসপিটালে না আমার আজ প্রথম দিনের ছিল। এমনিতেই আরও রাত গভীর হতে চলেছে। বাইরে থেকে আরও শীতল হাওয়া বইছে। এইসব দেখে না আমার গায়ে আরো কাটা দিয়ে উঠলো। ভেতরে যাবো না কিছুটা নিজে না ভেবে পাচ্ছি না। মানে সাহস রেখে ডান পাটা যেই ভেতরে রাখলাম, তৎক্ষণাৎ ভেতরে থাকা মেয়েটা না অদ্ভুত হাসতে শুরু করলো। তার এই অদ্ভুত আচরণ দেখে ওর মুখটা ছিল দেওয়ালের দিকে। হঠাৎ পেছনে ভয়ানক করে দেখছিল আমাকে। এই দৃশ্য দেখে না আমার ঘাম শুরু হলো। আমার কাঁপা হাতে দরজাটা লাগিয়ে সেখান থেকে দৌড় দিই রিসেপশনের দিকে। চিল্লাতে রিসেপশনে পৌঁছে সুনীলকে ডাকতে থাকি। আমি দেখতে পাই যে সুনীল ফোনে কারোর সাথে কথা বলছে। কথাটা ছিল যে, চিন্তা করার দরকার নেই কাকিমা, ও এখন পুরোপুরি সুস্থ আছে। আমরা ওর খুব ভালোভাবে খেয়াল রাখছি। এই কথা বলে সুনীল ফোন রেখে দেয়। সুনীল বলতে থাকে আমাকে, তুমি এত ভয় পেয়ে আছো কেন? আমি বলতে লাগলাম 11 নম্বর রুমে যে মেয়েটা আছে না, ওর কথা আমি বলতে লাগলাম। কিন্তু আপনি এত রাত্রে কার সাথে কথা বলছেন? 11 নম্বর রুমে যে মেয়েটা আছে না, ওর মার ফোন ছিল। বেচারা মা রোজ রাতে ফোন করে ওর কথা জিজ্ঞাসা করে। এই তো কিছু সপ্তাহ আগেই ওকে আমাদের হাসপাতালে ভর্তি করে গেছে। এই কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মেয়েটা? এই অবস্থা কি করে হলো? আর যাই হোক, মেয়েটা কিন্তু হেভি দেখতে ছিল। আমার কথার উত্তরে সুনীল বলতে লাগলো, এই রকম অবস্থা 2 রকম পরিস্থিতিতে হতে পারে। 1, কাউকে অতিরিক্ত ভালোবেসে যদি তাকে না পায়। 2, কোনো ভূত আত্মার ভর করেছে। সুনীলের কথা শুনে আমি অবাক হয়ে যাই আর বলতে লাগলাম, এর সাথে কি হয়েছে তাহলে? আমার কথার উত্তরে সুনীল বলতে লাগলো, আফসোস, 2টাই কারণ। এই কথাটার উত্তরে আমি বললাম, মানে? সুনীলের কথা শুনে নয়নার কথা বলতে থাকে। যেমনভাবে সুনীল বলে ওই রকমের ভাষায় আমি পড়ে শোনাচ্ছি। নয়নার বয়স
ছিল 27 বছর, যুবতী। ইঞ্জিনিয়ারিং লাস্ট ইয়ার চলছিল। পুরো কলেজে নয়নার মতো দেখতে সুন্দরী মেয়ে আর একটাও ছিল না। কলেজের সব ছেলেরাই নয়নার পিছনে পাগল ছিল পুরো। কিন্তু নয়না তার কোনো ছেলেকেই পছন্দ নয়। সে তার স্বপ্নের রাজকুমার কাউকেই পাচ্ছিল না। যেমন স্বপ্নের রাজকুমার দেখতে, নয়না তার স্বপ্নের রাজকুমার দুনিয়া সম্পূর্ণ আলাদা ছিল, বাস্তব জীবনের থেকে পুরো আলাদা। নয়না নিজে নিজে কথা বলতো, কখনো কখনো খুব জোরে হাসতো একা একা। নয়নার এইরকম আচরণ দেখে নয়নার মা বাবা দুশ্চিন্তায় পড়ে গেছিল। এমনিতেই ওনাদের মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল। এবার আর নয়, একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিতে হবে। অনেকগুলো সম্বন্ধ আনেন, কিন্তু নয়নার প্রত্যেকটা ছেলের ছবি দেখে এটা বলেছিল যে এই ছেলেগুলো আমার স্বপ্নের রাজকুমারের মতো নয়, যেটা আমি ভেবেছি। অনেকগুলো সম্বন্ধ ভাঙার পর সম্বন্ধ আসা একসময় বন্ধই হয়ে গেল। নয়নার এরকম আচরণ দেখে নয়নার বাবা মা আরও দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু নয়না তাতে তার কোনো যায় আসেনি। নিজেই ও তার স্বপ্নের দুনিয়ায় মগ্ন ছিল। তখন প্রায় রাত 12:30, কিন্তু তখনও জেগেছিল নয়না। ওর রুমের লাইটও জ্বলছিল। নয়নার ঘরের ভেতরে জানলার ধারে নয়না বসেছিল একটা ডায়েরি নিয়ে। জানলার বাইরে দেখছে আর নিজে নিজে একা হেসে ডায়েরিতে কিছু একটা লিখছে। এমনিতে নয়নার ডায়েরি লেখার অভ্যাস ছিল। ওই ডায়েরিতে স্বপ্নের রাজকুমারের কথা লিখত। ওই ডায়েরিটা ছিল নয়নার প্রচুর কাছে, তার নিজের জীবনের থেকেও এতটাই কাছে ছিল যে তার নিজের জীবনের থেকেও এই ডায়েরিটা কাছে ছিল, মূল্য বেশি। নয়নার এই আচরণ তার বাবা মার কাছে নতুন কিছু নয়, তাই কিছু না বললে চলে যায়। পরের দিন নয়নার কলেজে তার 27 বছরের জন্মদিন পালন হবে তার নিজের কলেজে। সেদিন তার নিজের ডায়েরিও নিয়ে গেছিল নয়নার জন্মদিন সেলিব্রেশনে। সেদিন তার কলেজে দেখতে পায় একটা ছেলেকে, বরুণ নামে, এবং সেই ছেলেটি ছিল নয়নার কল্পনা এবং স্বপ্নের মতো অভিজ্ঞ রাজকুমার, যেরকম সে চেয়েছিল। ওইটা দেখে নয়না পুরো পাগল হয়ে যায় এবং ছেলেটি বরুণ এসে তাকে প্রপোজ করে এবং অ্যাকসেপ্ট করে। তাদেরকে দেখে যারা নয়নার পিছনে পড়েছিল তারা প্রচুর হিংসে করেছিল। এরপর নয়না আর বরুণ মিলে তাদের নয়নার বাড়িতে যায়। নয়নার বাড়িতে গিয়ে নয়নার বাবা মাকে জানায় তারা দুজনকে ভালোবাসে, এবং এতদিন মেয়ে এত সম্বন্ধ আসার পরেও রিজেক্ট করে দিচ্ছিল। যাই হোক, মেয়েটি নিজে পছন্দ করে এনেছে, তাই ছেলেটিকে জিজ্ঞেস করলো ছেলে কি করে। ছেলেটি তার পরিচয় জানায় যে সে অনাথ, তার বাবা মা কেউ নেই। মেয়ের পছন্দ হওয়ায় এত কিছু হওয়ার পরও, ছেলেটি অনাথ হওয়ার পরও নয়নার বাবা মা রাজি হয়ে যায় এবং পরশুদিন এঙ্গেজমেন্ট এবং আশীর্বাদের আয়োজন করে এবং বরুণকে বলে 29 তারিখ এপ্রিলে সেদিন আশীর্বাদ ছিল, কিন্তু বরুণকে কলে পাচ্ছিল না কেউই। ফোনে না পেয়ে পুলিশে ডায়েরি করে। নয়নার বাবা মা ডায়েরি করে এবং খোঁজ লাগায়। একদিন খোঁজ করতে করতে 2 দিন পের হয়ে যায়। পুলিশ থানায় যায় এবং তার বাড়ি থেকে পৌঁছে তার দাদু বলতে থাকে যে এই ছেলেটি এই খোঁজে পাওয়া যাচ্ছে না। দাদু জানায় কি এটা তো আমার নাতি।
কিন্তু আপনি এত খুঁজছেন কেন একে? পুলিশের কথার উত্তরে তার দাদু জানায়, আমার নাতি তো 3 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। দাদুর কথা শুনে পুলিশের মাটির তলা সরে যায় এবং সেই ঘটনা এসে নয়নার বাবা মাকে জানায় এবং নয়নাকে তার বাবা মা পুরো জানায় এই ঘটনা, যে বরুণের আত্মা ছিল। বরুণ কখনো নিজে আসেনি, বরুণের আত্মা ঘুরে বেরিয়েছিল। আজকে আমাদের ঘটনা শুনে কেমন লাগলো কমেন্টে মতামত জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমাদের নেক্সট এপিসোড আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। ধন্যবাদ, দেখা হচ্ছে।